হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম রেসপিরেশন ইন প্লান্ট, ঠিক। আর এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আছে লাস্ট লেকচার এটার, ঠিক আছে। আর এই লেকচারে আমরা কি পড়ব, যেখানে আমরা গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এবং ইটিএস কমপ্লিট করে ফেলেছি, এবং সেই ইটিএস, ক্রেবস সাইকেল বা গ্লাইকোলাইসিসের যে উৎপন্ন বা তৈরি হয়েছিল কি এটিপি আর NADH2, ঠিক আছে। আমাদের এখানে মেন রেসপিরেশনের উদ্দেশ্যই হচ্ছে আমাদের এটিপি প্রোডাকশন করা। আর এইখানে যে এটিপির যে টোটাল একটা গ্লুকোজ অক্সিডেশন বা ভেঙে কতগুলো এটিপি, টোটাল এটিপি কতগুলো বানাচ্ছে, তার আজকে আমরা ব্যালেন্স শিট দেখব। এবং সেই সাথে আমরা কি পড়বো, সেই সাথে পড়বো আমরা ফার্মেন্টেশন, অ্যামফিবলিক পাথওয়ে, আর কি রেসপিরেশন কোশেন, ঠিক আছে। রেসপিরেটরি যে কোশেন আছে সেটাও আমরা আমরা আলোচনা করব। তাহলে আজকে এই টোটাল আমরা পড়ে আজকে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তো তার আগে আমি এখানে একটা জিনিস পড়াবো, কেননা আগের লেকচারে যখন ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমি পড়িয়েছিলাম, দেখবে এই যে চিত্রটা বা এই ছবিটা ছিল, ডায়াগ্রামটা, ঠিক আছে। তো সেখানে আমি একটা জিনিস বলতে মিস করে গেছি, ঠিক আছে। তো সেটা আজকে আমি বলবো, ঠিক আছে। দেখো, আমরা তো এই স্ট্রাকচারটা দেখেছিলাম, তো দেখেছিলাম যে যখনই NADH2 থেকে ভেঙে যখন NAD+ তৈরি হবে, যখন অক্সিডেশন হবে, এইখান থেকে তাহলে ফার্স্ট ইলেকট্রন কে নেবে আমাদের এই যে কমপ্লেক্স 1। কমপ্লেক্স 1 থেকে কোথায় যাবে এই ইলেকট্রন, যাবে তো কোথায়, কমপ্লেক্স 3-তে, এই যে কমপ্লেক্স 3-তে, ঠিক আছে। আর এইখানে FADH2 কি ভাঙবে, FADH2 ভেঙে FAD+ যখন কনভার্ট হবে, তখন এইখান থেকে ইলেকট্রন কোথায় যাবে, কমপ্লেক্স 2 নেবে, ঠিক আছে। আর কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন কোথায় যাবে, কমপ্লেক্স 3-তে। আর এই কমপ্লেক্স 3 থেকে যে ইলেকট্রন কোথায় এন্টার করবে, কমপ্লেক্স 4-এ। আগের দিন মনে করো, ঠিক আছে, আগের লেকচারে এই কমপ্লেক্স 4, এইখানের মধ্যে অনেকগুলো আমাদের এই যে ইলেকট্রনগুলো আবার কেরিয়ারের জন্য ইলেকট্রন কেরিয়ার মলিকুল আছে, ঠিক আছে। সেই ইলেকট্রন কেরিয়ার মলিকুলগুলোই এই ইলেকট্রনকে নিয়ে যাচ্ছে, তার জন্যই তো বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে। আর এই ইলেকট্রন কে নিচ্ছে, এখানে আবার 4টে আবার ইলেকট্রন কেরিয়ার আছে। এখানে আমরা পড়ছিলাম কপার বি, তারপরে কপার বি, ঠিক আছে, নিচ্ছিল। তারপরে হচ্ছে সাইটোক্রোম A3, তারপরে হচ্ছে কপার বি, ঠিক আছে। সেই কপার বি সেই ইলেকট্রনটাকে লাস্ট কে কাকে দিচ্ছে, ইলেকট্রন অক্সিজেনকে। এই যে অক্সিজেন প্রেজেন্ট বসে আছে, সেই অক্সিজেন কিন্তু সেই ইলেকট্রনটাকে নিচ্ছে। লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার মলিকুল কোনটা, সেটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তো এইখানেই আমি বলে এখানে শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এইখানে কি হয়, এই লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে অক্সিজেন, আর অক্সিজেন না থাকলে তাহলে ইটিএস চলবেই না। তার জন্যই এই রেসপিরেশনটা আমরা কী ধরনের রেসপিরেশন বলছি, অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে অক্সিজেন না থাকলে কিন্তু এই প্রক্রিয়া বা এই প্রসেস কিন্তু চলবে না। কেন, ইলেকট্রন যদি না দেয় তাহলে এই NADH2 ভাঙবে না। অক্সিজেন যদি না থাকে তাহলে এই NADH2 ভাঙবে না। কেন, এই NADH2 ইলেকট্রন কে নেবে, এই NADH2 ভেঙে যে NAD+ তৈরি হচ্ছে, সেই NADH2 ইলেকট্রন কে নেবে, লাস্ট ইলেকট্রন নেবে আমাদের অক্সিজেন। আর যদি অক্সিজেন না থাকলে তাহলে NADH2 ভাঙবে। আর NADH2 যদি না ভাঙে তাহলে এই যে NAD+ তৈরি হলো, এই NAD+ আবার কোথায় কাজে লাগবে, গ্লাইকোলাইসিসের সময়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আবার যখন চলবে, তখন ওই NAD+ থেকে আবার NADH2 তৈরি হবে। এইরকম পুরো সাইকেলটা অলওয়েজ আমাদের চলতেই থাকে আমাদের বডিতে, ঠিক আছে। এই যে ঘটনাটা চলতে, কেন, অক্সিজেন না থাকলে, ঠিক আছে। এইবারে এই অক্সিজেন কি করে, এই অক্সিজেন আমাদের ম্যাট্রিক্সের মধ্যে তো H+ আছেই, এই H+ আছেই। কেন, এই H+ কি করে, যখন এই ইলেকট্রন যখন ট্রান্সফার করে, তখন এই ম্যাট্রিক্স থেকে H+ কোথায় চলে যায়, ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে। ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে যাওয়ার সময় যখন এইখানে যখন একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, H+ এর নাম্বার যখন তৈরি হয়, তখন এই H+ গুলো, আর এখানে H+ কমে যায়, আর এই H+ বেড়ে যায় এই ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে। তখন এই H+ আর এই H+ এর গ্রেডিয়েন্টে যখন চেঞ্জ হয়ে যায়, এখানে এর বেশি এখানে কম, তখন H+ গুলো আবার কিন্তু এই ম্যাট্রিক্সে আসে। তখন ম্যাট্রিক্সে আসার সময় কি হয়, এই কোথায় যাবে, এই F0 আর F1 পার্টিকেলের মধ্যে দিয়ে আসতে হবে। মানে এইটা একটা কিন্তু কমপ্লেক্স 5, এই কমপ্লেক্স 5-এর মধ্যে, কেন এই কমপ্লেক্সের মধ্যেই কিন্তু এই H+ গুলো আসবে না, ঠিক আছে। তার জন্য আলাদা একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে F0 F1 বা এটিপি সিনথেজ বলা হয় কমপ্লেক্সকে। কেন বলা হয়, যখনই H+ গুলো এর মধ্যে এন্টার করবে, তখন তৈরি হবে কি, এটিপি। এই এটিপি যখন তৈরি হবে, কেন তৈরি হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা 4 H+ মানে হচ্ছে 4টে প্রোটন যদি এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যায়, তবে একটা করে এটিপি তৈরি করবে, ঠিক আছে। কেন, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা রেসপিরেশনে, ঠিক আছে। তো এইবারে এই অক্সিজেনটা কি হয়, এই অক্সিজেন কি করে, এইখানে যে ম্যাট্রিক্সের মধ্যে তো কিছু তো H+ আছে, সেই H+ কি করবে, এর সাথে বন্ড তৈরি করবে,
ঠিক আছে। আর বন্ড যখনই তৈরি করবে H+ আর জলের সাথে, H+ আর অক্সিজেনের সাথে, তাহলে কি তখন কি তৈরি করবে? জল তৈরি করবে। আর এই জলটা তখন কি জল বলা হবে? তখন এই জলটাকে বলা হয় মেটাবলিক ওয়াটার। মেটাবলিক ওয়াটার। কেন মেটাবলিক ওয়াটার বলছি? দেখো, আলটিমেটলি আমরা যে রেসপিরেশনের সময় যখন গ্লুকোজকে ভাঙছি, গ্লুকোজ কি করে? গ্লুকোজ কার প্রেজেন্সে ভাঙছে? অক্সিজেনের প্রেজেন্সে। অক্সিজেন যদি না থাকে তাহলে গ্লুকোজ ভাঙবে না, কেননা আলটিমেট যে অক্সিজেন না থাকলে কিন্তু গ্লুকোজ ভাঙছে না, কেননা আলটিমেট যে বাই প্রোডাক্ট, ঠিক আছে, যে ফাইনাল বাই প্রোডাক্ট তৈরি করে জল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আমরা পড়বো, দেখবে যে কার্বন ডাইঅক্সাইড আর জলই কিন্তু আমাদের বাই প্রোডাক্ট, গ্লুকোজ ভাঙলে বাই প্রোডাক্ট হিসেবে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে সেইখানে তাহলে গ্লুকোজকে ভাঙতে গেলে তাহলে কার প্রয়োজন পড়বে? অক্সিজেনের প্রয়োজন পড়বে। কেন পড়বে? কেন এই প্রক্রিয়াটা চলতে গেলে, কেন ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার কে হচ্ছে? আমাদের হচ্ছে এই অক্সিজেন। এই ইলেকট্রনকে কে নেবে? সেই অক্সিজেন। ঠিক আছে, এরপর কি? তাহলে এরপরে এই জিনিসটা বলি, এই জিনিসটা আগের দিন মিস হয়ে গেছিলো। আর এই মেটাবলিক ওয়াটার কি করবে আমাদের বডিতে? জানি তো আমাদের মেটাবলিক ওয়াটার তো লাগেই, ওয়াটার তো অন্যান্য কাজে লেগে যাবে আমাদের বডিতে, কারণ ওয়াটার আমাদের বডিতে খুব ইম্পর্টেন্ট। ঠিক, এইবারে দেখো, এইবারে কি হচ্ছে, আরেকটা এই যে কমপ্লেক্স এগুলো চলছে না, এই কমপ্লেক্স চালানোর জন্য কিছু ইনহিবিটর আছে যে এই কমপ্লেক্সগুলোকে কিন্তু বন্ধ করে দিতে পারে। সেরকমই একটা ইম্পর্টেন্ট একটা আমরা পড়বো, প্রতিরোধক বা যেটাকে ইনহিবিটর বলে, যার নাম হচ্ছে সায়ানাইড। যার নামটা শুনে রাখো, সায়ানাইড। কি নাম? সায়ানাইড। এই সায়ানাইড, ঠিক আছে, এই সায়ানাইডটা কাকে ব্লক করে? এই আমাদের কমপ্লেক্স 4কে, এই কমপ্লেক্স 4কে পুরোপুরি ড্যামেজ করে দেয়। ঠিক আছে, এই কমপ্লেক্স 4 যেটা রয়েছে, এই সায়ানাইড অনেক সময় শুনে থাকবে পটাশিয়াম সায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড যদি মানুষ যদি কনজিউম করে ফেলে, তাহলে হিউম্যান বডিতে এই সায়ানাইড ফার্স্ট কোথায় গিয়ে অ্যাটাক করে? এই কমপ্লেক্স 4কে। আর এই কমপ্লেক্স 4 যদি অ্যাটাক হয়ে যায়, মানে হচ্ছে বন্ধ হয়ে যায়, তাহলে লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার কে আছে? অক্সিজেন। সে তো নিতেই পারবে না। আর এই যে যদি না নেয়, তাহলে এই যে আমাদের NADH2 যে ভাঙছে, সে NADH2 ভাঙবেই না। ঠিক আছে, তাহলে পুরো প্রক্রিয়াটা বা প্রসেসটা পুরো বন্ধ হয়ে যাবে, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর ETS। কেন? গ্লুকোজ আর ভাঙবে না। কেন? এখানে লাস্ট অক্সিজেন অ্যাকসেপ্টার নেই, কেননা এইটা কেন কমপ্লেক্স 4 কিন্তু ব্লক হয়ে গেছে। আর এই কারণে পুরো সিস্টেমটা বন্ধ হওয়ার জন্য সেই মানুষটা কিন্তু বাঁচে না। তাই পটাশিয়াম সায়ানাইড বা সায়ানাইড কনজিউম করলে মানুষরা সঙ্গে সঙ্গে মারা যায়, কেননা এদের ATP প্রোডাকশনটাই বন্ধ হয়ে যায়। কেন? আমাদের ATP না থাকলে আমাদের কোনো কিছু কাজই করতে পারবো না। আজকে যে আমি লেকচার করছি কিন্তু আমাদের ATP প্রোডাকশনের জন্য, আমি যে খাবার খাচ্ছি, গ্লুকোজ খাচ্ছি, সেই গ্লুকোজ ভেঙে কিন্তু কি হচ্ছে? এই ATP তৈরি করছে। এই ATP আলটিমেট যে ATP পাচ্ছি এইখান থেকেই পাচ্ছি। ঠিক আছে, তো সেইটাই হচ্ছে দরকার আমাদের অক্সিজেন। অক্সিজেন না থাকলে আমাদের ATP তৈরি হবে না। তাই এটাই আমার মিস হয়েছিল যে এই সায়ানাইড কী করে? এই কমপ্লেক্স 4কে ব্লক করে, তার ফলে কি হবে? আমাদের এই প্রসেসটাই চলবে না। ঠিক আছে, তাহলে এইটা আমার খানিক ছিল বাকি, তো এটা কমপ্লিট করলাম। এইবারে চলো আমরা ব্যালেন্স শিট, কতগুলো ATP প্রোডাকশন হলো টোটাল, একটা গ্লুকোজ ভেঙে টোটাল কতগুলো ATP তৈরি করতে পারে সেটা একবার আমরা দেখি। ঠিক আছে, চলো। বেশ, দেখো এখানে কি হচ্ছে? গ্লাইকোলাইসিস। আমরা এখানে রেসপিরেটরি ব্যালেন্স শিট দেখবো। ঠিক আছে, এখানে আমাদের তিনটে আমরা পাথওয়ে পড়েছিলাম, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, লিং রিঅ্যাকশন আর ক্রেবস সাইকেল। আর সঙ্গে এই যে রিঅ্যাকশনে উৎপন্ন যে NADH2 আর FADH2, সেটা ETS-এ গিয়ে সেখানে কমপ্লিট অক্সিডেশন হয়ে আমাদের ATP প্রোডাকশন করছে, আর সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। ঠিক আছে, তো এইখানে আমরা টোটাল ATP কাউন্ট করব। এই ব্যালেন্স শিটে আমরা দেখব ATP, টোটাল ATP কত হচ্ছে। ঠিক আছে, তো দেখি। তো গ্লাইকোলাইসিসের সময় ডাইরেক্ট ATP যে তৈরি হয়েছিল সেটা কটা মনে পড়ছে? দুটো। দেখো আমরা যেটা আমরা পড়েছিলাম গ্লাইকোলাইসিসের সময়, তো গ্লাইকোলাইসিসকে আমরা ভেঙেছিলাম গ্লুকোজকে। ঠিক আছে, আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সময় গ্লুকোজকে ভেঙেছিলাম। দেখো মনে করো কটা গ্লুকোজ? একটা গ্লুকোজ। ঠিক আছে, একটা গ্লুকোজকে ভেঙে, ঠিক আছে, আমরা তৈরি করেছিলাম কটা? পাইরুভিক অ্যাসিড, দুটো পাইরুভিক অ্যাসিড। মনে করো দুটো পাইরুভিক অ্যাসিড আমরা তৈরি করতে পেরেছিলাম। ঠিক আছে, একটা গ্লুকোজ ভেঙে দুটো পাইরুভিক অ্যাসিড। এই দুটো পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় কতগুলো ATP আর কতগুলো NADH2 তৈরি হয়েছিল? মনে করো দুটো NADH2 আর দুটো ATP পেয়েছিলাম।
ঠিক আছে। আর যেখানে ডাইরেক্ট এটিপি তৈরি হয় তাকে কি বলা হয়, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে গ্লুকোজ থেকে যখন দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করে তখন ডাইরেক্ট এটিপি করেছিল দুটো, যেটাকে আমরা বলে যেটা দুটো যদি ডাইরেক্ট এটিপি তৈরি হয় তাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে কি বলবো, গ্লুকোজের সময় দুটো তৈরি হয়েছিল কি এসএলপি, মানে হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তখন এখানে কটা এটিপি তৈরি হয়েছিল ডাইরেক্ট, সেটা হচ্ছে দুটো। তাহলে আমরা এখানে দুটো লিখে নিই, দুটো এটিপি তৈরি হয়েছিল ডাইরেক্ট। আর এই যে NADH2 তৈরি হয়েছিল এটা কোথায় গিয়ে ভাঙবে, ইটিএসে গিয়ে ভাঙবে। কেন আমরা দেখেছিলাম একটা NADH2 থেকে কতগুলো এটিপি কাউন্ট করেছিলাম, আগের দিন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে 2.5। সেটা অ্যাকর্ডিং টু মানে হচ্ছে আমরা যেটা বলেছিলাম, মানে হচ্ছে আমরা যেটা অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু অ্যাকর্ডিং টু NCERT কি বলে, একটা NADH2 ভেঙে সেটা হচ্ছে 3টে এটিপি পাওয়া যায়, আর একটা FADH2 ভেঙে কটা, দুটো এটিপি পাওয়া যায়। কিন্তু আমরা করেছিলাম 5.2 আর এইটাতে পেয়েছিলাম 1.5 এটিপি, তাই না? কিন্তু এই দুটোকে আমরা কনসিডার করব না, কনসিডার করব একটা NADH2 থেকে 3টে এটিপি, একটা FADH2 থেকে দুটো এটিপি, এটাকেই কাউন্ট করব। ঠিক আছে, তাহলে এইখানে কটা NADH2 তৈরি হয়েছে, দুটো। তাহলে এইখানে তাহলে দুটো, মানে আর এই NADH2 ভাঙবে কোন প্রসেসে, ইটিএসে গিয়ে। কি প্রক্রিয়াটা, ওইটা কি প্রসেস, ওটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, তো সেইটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, সেই পদ্ধতিতে ভাঙবে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। সেখানে কতগুলো NADH2 তৈরি হয়েছিল, দুটো NADH2। ঠিক আছে, আর একটা NADH2 থেকে কটা এটিপি তৈরি হয়, 3টে। ঠিক আছে, তাহলে দুটো থেকে কটা হবে, 6টা। তো ইন্টু 3 করলে আমরা 6টা কিন্তু এটিপি পাচ্ছি। ঠিক আছে, একটা গ্লুকোজ থেকে দুটো এটিপি, আর এইখান থেকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করলে 6টা এটিপি। তাহলে 2 আর 6 কত হচ্ছে, 8টা এটিপি। তাহলে নেট এটিপি কত পাবো, গ্লাইকোলাইসিসের মাধ্যমে নেট যে এটিপিটা, টোটাল যে এটিপিটা, সেটা আমরা পাবো কটা, 8টা এটিপি পাচ্ছি। ঠিক, এইবারে দেখবো আমরা লিং রিঅ্যাকশন। তাহলে গ্লাইকোলাইসিস হলো, এইবারে হচ্ছে লিং রিঅ্যাকশন। তাহলে পাইরুভিক অ্যাসিডটা, তাহলে আবার এই দুটো পাইরুভিক অ্যাসিড আবার কিসে কনভার্ট হবে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে। ঠিক আছে, কটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, দুটো অ্যাসিটাইল কোয়ে। এখানে দুটো পাইরুভিক অ্যাসিড আছে, তা দুটো অ্যাসিটাইল তৈরি করবে। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে এখানে তৈরি হয় কটা, একটা পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় একটা NADH2। যেহেতু এখানে দুটো পাইরুভিক অ্যাসিড আছে, তাই এখানে কটা NADH2 তৈরি হবে, দুটো NADH। লিং রিঅ্যাকশনের সময়, এটা হচ্ছে লিং রিঅ্যাকশন। এই যে পার্টটা আমরা দেখছি, এই গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো সেটাকে আমরা কি বলছি, গ্লাইকোলাইসিস। দেখো মনে করো, সেই গ্লাইকোলাইসিস সময় দুটো এটিপি আর দুটো NADH2 পাচ্ছি। আবার এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, তাহলে এই রিঅ্যাকশনটাকে বলবো আমরা লিং রিঅ্যাকশন। ঠিক আছে, যেখানে আমরা দুটো NADH2 পাচ্ছি। তাহলে আমরা লিখে দিই, তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট এটিপি তৈরি হয় না, লিং রিঅ্যাকশনের সময় কিন্তু ডাইরেক্ট এটিপি তৈরি হয় না। তাই এইখানে আমরা কি লিখবো, যে লিং রিঅ্যাকশনের সময় যে ডাইরেক্ট এটিপিকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, সেইখানে আমরা কিন্তু পাচ্ছি 0 এটিপি, কোনো এটিপি নাই। ঠিক আছে, আর সেইখানেই আমরা লিং রিঅ্যাকশনের সময় অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে এই দুটো NADH2 পাচ্ছি। এখানে আমরা তাহলে কি লিখবো, দুটো NADH2 যদি পাই তাহলে কতগুলো এটিপি পাবো, 3 দিয়ে গুণ করলে এখানে 6টা এটিপি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা নেট এটিপি পাবো এখানে মাত্র 6টা এটিপি। ঠিক আছে, এইবারে দেখো ক্রেবস সাইকেল। ঠিক আছে, তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এই সাইকেলটা কোথায় গিয়ে এন্টার করবে, এন্টার করবে ক্রেবস সাইকেলের মধ্যে। ক্রেবস সাইকেল, বা এই সাইকেলটাকে আরেকটা নাম বলা হয় TCA সাইকেল বা কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, 3টে না, হ্যাঁ। আর কেন এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে এ সাইকেলে ঢুকবে কোথায়, আমাদের ক্রেবস সাইকেলে। আর ক্রেবস সাইকেল যখন ঢুকবে, একটা অ্যাসিটাইল যখন ক্রেবস সাইকেলে ঢুকবে তখন কটা NADH2 তৈরি করবে, ভালো করে মনে করো। একটা অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি করবে 3টে NADH2 তৈরি করবে।
ঠিক আছে, কতগুলো FeDH2 তৈরি করবে? একটা FeDH2 তৈরি করবে। আর কতগুলো ডাইরেক্ট এটিপি তৈরি করবে? সেটা হচ্ছে একটাই এটিপি তৈরি করবে, ডাইরেক্ট এটিপি। ঠিক আছে, তাহলে কটা অ্যাসিটাইল কয়ে আছে? দুটো। একটা থেকে তিনটে NADH2, একটা এটিপি আর একটা FeDH2 তৈরি করছিল। তাহলে দুটো অ্যাসিটাইল কয়ে থেকে সব ডাবল ডাবল করবে। তাহলে এইখানে কটা করবে? দুটো করবে। এখানে কটা করবে? দুটো করবে, কেন দুটো অ্যাসিটাইল কয়ে থাকে। আর FeDH2 কটা তৈরি করবে? একটা জায়গাতে দুটো তৈরি করবে, কেন দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি আছে। তাহলে টোটাল আমরা কি কি পাচ্ছি দেখো, তাহলে ডাইরেক্ট এটিপি কটা পাচ্ছি? দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে, সেখানে আমরা পাবো টোটাল দেখো মানে হচ্ছে দুটো ডাইরেক্ট এটিপি মানে SLP। তাহলে লিঙ্ক রিঅ্যাকশন ক্রেবস সাইকেলের সময় কি পাবো? দুটো এটিপি, ডাইরেক্ট এটিপি পাচ্ছি দুটো এটিপি। ঠিক আছে, এবার অক্সিডেটিভ ফসফোরিলেশনের সময় আমরা জানি NADH2 আর FeDH2 এরা কিন্তু ওই যে এখনই দেখলাম ETS এ গিয়ে ওরা ভাঙবে। আর ETS এ ভাঙা মানেই হচ্ছে ওখান থেকে আমার এটিপি পাওয়া, আর সেই ঘটনাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন। আর অক্সিডেটিভ ফসফোরিলেশন মানে হচ্ছে ইনডাইরেক্ট এটিপি প্রোডাকশন করা। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এইখান থেকে ক্রেবস সাইকেল থেকে পাচ্ছি আমরা কটা? এখানে তাহলে 2 × 3 কত হচ্ছে? সেটা হচ্ছে 6 NADH2, 6 NADH2 পাচ্ছি, আর দুটো FeDH2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে দেখো 6টা NADH2 থেকে আমরা কটা এটিপি পাবো? কেন একটা NADH2 থেকে আমরা পাই 3টে, তাহলে 6টা NADH2 থেকে আমরা পাবো এখান থেকে 18টা এটিপি, মানে 6টা NADH2 ভেঙে। আর FeDH2 ভাঙবে কটা? এই FeDH2 ভেঙে একটা FeDH2 থেকে দুটো এটিপি পাই, তাহলে দুটো থেকে আমরা পাবো এখানে সেটা হচ্ছে 4টে এটিপি। তাহলে দেখো, তাহলে অক্সিডেটিভ ফসফোরিলেশনের সময় তাহলে কতগুলো এটিপি তৈরি হলো? 4 আর 18 মানে 4 আর হচ্ছে 18 মিলে কত হয়? 22। ঠিক আছে, 22। আর এইখানে দুটো মিলে কত হলো? 24, মানে হচ্ছে 24টা, 24 এটিপি তৈরি হলো। ঠিক আছে, তাহলে তাহলে ক্রেবস গ্লাইকোলাইসিসে পাচ্ছি নেট এটিপি হচ্ছে 8টা, লিঙ্ক রিঅ্যাকশনের সময় হচ্ছে 6টা, আর হচ্ছে ক্রেবস সাইকেলের সময় হচ্ছে 24টা মানে 24। তাহলে টোটাল এটিপি তাহলে কত হচ্ছে দেখি, টোটাল এটিপি যদি দেখি 24, 24 আর 6 মিলে কত হয়? 30, আর 30 আর 8 মিলে হচ্ছে 38 এটিপি পাচ্ছি। টোটাল যে এটিপি পাচ্ছি সেটা হচ্ছে 38। কটা গ্লুকোজ ভেঙে? একটা গ্লুকোজ ভেঙে আমরা টোটাল এটিপি পাচ্ছি 38 এটিপি। বোঝা গেছে? এইখানে এই যে আমরা যে ব্যালেন্স শিটটা করলাম, এই সময় অনেক কোশ্চেন থাকে। কীরকম কোশ্চেন? যদি বলে অ্যানারোবিক্যালি কতগুলো এটিপি তৈরি হয় আর অ্যারোবিক্যালি কতগুলো তৈরি হয়, মানে হচ্ছে অ্যানারোবিক মানে হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে, আর অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে। ঠিক আছে, যদি অক্সিজেন যদি থাকে তাহলে এই যে প্রসেসটা রয়েছে পুরোটাই কিন্তু এটিপি তৈরি করে। ঠিক আছে, মানে হচ্ছে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল, এটা গোটা প্রসেসটা, এবং ETS এ গিয়ে ঢুকবে। ETS এ অক্সিজেন না থাকলে কিন্তু এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ভাঙবে না, শুধুমাত্র গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড অবধিই হবে। ঠিক আছে, মানে হচ্ছে এটা অ্যানারোবিক্যালি মানে অক্সিজেনের অ্যাবসেন্সে হয়। ঠিক আছে, আর এই যে 38 এটিপি যে তৈরি হলো সেটা হচ্ছে অ্যারোবিক্যালি এটিপি তৈরি হয়, মানে হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে। এইটা যে এটিপি তৈরি হলো সেটা হচ্ছে অ্যারোবিক্যালি হয়, অ্যারোবিক রেসপিরেশনের সময়। আর অ্যানারোবিক রেসপিরেশন একটু পরেই পড়বো, যেখানে ফার্মেন্টেশন দেখবো, সেখানে মাত্র দুটো এটিপি তৈরি হয়। ঠিক আছে, তো ভালো করে এই রকম কোশ্চেন পড়ে। আবার পরে যে গ্লাইকোলাইসিসের সময়, এই গ্লাইকোলাইসিস মানে যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় যদি অনেক সময় কোশ্চেন আসে যে ডাইরেক্ট এটিপি কত তৈরি হচ্ছে, যেটা হচ্ছে দুটো এটিপি মানে হচ্ছে SLP। ঠিক আছে, যেটা হচ্ছে সাস্টেনেবল ফসফোরিলেশন। যদি অক্সিডেটিভ ফসফোরিলেশন যদি করে তখন আবার এই অক্সিডেটিভ ফসফোরিলেশনকেও কাউন্ট করতে হবে। ঠিক আছে, যদি শুধুমাত্র বলে যদি অ্যানারোবিক কন্ডিশনে কত হয়, কেন এই অক্সিডেটিভ ফসফোরিলেশন, কেন অক্সিডেশন মানেই হচ্ছে অক্সিজেন লাগে, অক্সিডেশন মানেই হচ্ছে অক্সিজেন লাগে, আর অক্সিডেশন লাগলে কেন এই NADH2 ভাঙবে। ঠিক আছে, আর যদি অক্সিডেশন যদি ওয়ার্ডটা না থাকে বা অ্যারোবিক্যালি যদি কথাটা না থাকে, তাহলে সেই সময় গ্লাইকোলাইসিসের সময় মাত্র দুটো এটিপি তৈরি করবে, আর কিচ্ছু এটিপি তৈরি করবে না। গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে গিয়েই বন্ধ হয়ে যাবে, ও কিন্তু আর অ্যাসিটাইল কোয়ে বা ক্রেবস সাইকেলের মধ্যে ও এন্টারই করবে না। ঠিক আছে, তাই কোশ্চেন যেমন থাকবে ভালো চিন্তা করে, মানে কোশ্চেন যেমন থাকবে সেই রকম চিন্তা করে অ্যান্সারটা করবে।
ঠিক আছে, হট্টকারিতা করতে গিয়ে আবার ভুল করে দেবে। ঠিক আছে, অনেক সময় এইখানে এই ওয়ার্ডটা লেখা নেট এটিপি, নেট এটিপি মানে হচ্ছে গ্লাইকোলাইসিসের সময় টোটাল এটিপি কত তৈরি হলো, সেই নেট এটিপি ওয়ার্ডটা যদি থাকে, ঠিক আছে, নেট এটিপি ওয়ার্ডটা যদি থাকে তাহলে মনে করছে সেইখানে বলতে চাইছে সেখানে যে গ্লাইকোলাইসিসে অ্যারোবিক্যালি কতগুলো এটিপি তৈরি করলো। তাই কোশ্চেনটা যেমন থাকবে সেই রকম অ্যান্সার করবে, ঠিক আছে, ভুলভাল করবে না। তাহলে এইটাই ছিল আমাদের রেসপিরেটরি ব্যালেন্স শিট। এবারে আমরা একটা ছোট্ট পাথওয়ে পড়বো যেটা হচ্ছে অ্যামফিবোলিক পাথওয়ে। ঠিক আছে, চলো অ্যামফিবোলিক পাথওয়েটা একবার দেখি। এইবার দেখি অ্যামফিবোলিক পাথওয়ে জিনিসটা কি। অ্যামফিবোলিক পাথওয়ে দেখো, এখানে অ্যামফিবোলিক পাথওয়েতে এখানে একটা ওয়ার্ড আছে অ্যামফি, তারপর হচ্ছে বলিক। ঠিক আছে, এই অ্যামফি ওয়ার্ডটার মানে হচ্ছে বোথ। ঠিক আছে, বোথ কি অ্যামফিবোলিক, কারণ আমরা এই যে রেসপিরেশন চ্যাপ্টারটা পড়ছি এখানে কি হচ্ছে মেটাবলিজম। ঠিক আছে, তাই এখানে বোথ মেটাবলিজম চলে। ঠিক আছে, বোথ মেটাবলিজম। ঠিক আছে, এই বোথ মেটাবলিজম বলতে কোন দুটোকে বলছে, এই বোথ মেটাবলিজম হচ্ছে একটা হচ্ছে অ্যানাবলিজম, ঠিক আছে, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম আমরা অলরেডি পড়েছি, ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। ফার্স্ট যে লেকচারটা, যে এই রেসপিরেশন ইমপ্ল্যান্টের যে ফার্স্ট যে লেকচারটা, সেখানে আমরা অলরেডি পড়েছি এই অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম বলতে দেখো, অ্যানাবলিজম হচ্ছে আমাদের কোনো সিনথেসিস হয়, সিনথেসিসকে বলা হয় অ্যানাবলিজম, সিনথেসিস বা কি হয় ফরমেশন। অ্যানাবলিজম ওয়ার্ডটা মানে ফরমেশন বা সিনথেসিস হচ্ছে কিসের, ফরমেশন বন্ড। ঠিক আছে, ফরমেশন অফ বন্ড। আর এখানে কি হচ্ছে ক্যাটাবলিজম মানে যে ব্রেকডাউন। ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন হচ্ছে, কিছুর ব্রেকডাউন হচ্ছে বা কি হচ্ছে লাইসিস হচ্ছে, কার, বন্ডের। ঠিক আছে, অফ বন্ড, কোনো বন্ডের ব্রেকডাউন বা লাইসিস হওয়াটাকে বলা হয় ক্যাটাবলিজম, আর যে ফরমেশন বা সিনথেসিস হওয়াটাকে বলা হয় অ্যানাবলিজম। ঠিক আছে, তাহলে তখন এই যে দুটো প্রক্রিয়া যার মধ্যে চলবে বা এই প্রসেস দুটো যার মধ্যে চলবে তাকে বলা হয় অ্যামফিবোলিক পাথওয়ে। আমরা পড়েছি না অ্যামফিবিয়া। ঠিক আছে, অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর প্রাণী, তাদেরকে বলা হয়, যেমন হচ্ছে ব্যাং মানে হচ্ছে ফ্রগ, তাই না। তো এইখানে অ্যামফিবোলিক পাথওয়েটা আছে মানে যে দুটো প্রক্রিয়া এখানের মধ্যে চলছে। ঠিক আছে, তো এই দুটো প্রক্রিয়া কার মধ্যে চলে, এই অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। সেটা একটা এক্সাম্পল, যদি কোশ্চেন আসে যে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম কোন পাথওয়ের মধ্যে দেখা যায়, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে টিসিএ পাথওয়ে, টিসিএ সাইকেল। ঠিক আছে, অর ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলকেই বলা হয় টিসিএ সাইকেল। এই সাইকেলটার মধ্যেই কি হয়, এই দুটো পাথওয়ে দেখা যায়। কিভাবে দেখো, আমরা তো অলরেডি তো পড়ে নিয়েছি না যে পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি করেছিলাম, যে একটা গ্লুকোজ ভেঙে কিসে পরিণত হয়, পাইরুভিক অ্যাসিডে। পাইরুভিক অ্যাসিড, সেই পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হয়, অ্যাসিটাইল কোয়ে, তাই না। এই অ্যাসিটাইল কোয়ে কোথায় ঢোকে, ক্রেবস সাইকেলের মধ্যে। ঠিক আছে, আর এই ক্রেবস সাইকেলকেই বলছে কি অ্যামফিবোলিক পাথওয়ে। তাহলে কেন বলা হয়, কারণ হচ্ছে কেন ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেলে এমন কিছু তো দেখো, গ্লুকোজ ভেঙেই তো তোমার কি তৈরি হচ্ছে, এটিপি তৈরি করছে। পুরো প্রসেসটাই দেখো কি, এই ওটা প্রসেসটাকে কি বলবো আমরা, এই প্রসেসটা যে প্রসেসটা হচ্ছে এইখান থেকে এতটা, সেটাই তো আমরা রেসপিরেশন চ্যাপ্টারে পড়ছি, রেসপিরেশন। আর রেসপিরেশনের এই যে গোটা প্রসেসটাই হচ্ছে গ্লুকোজকে ভেঙে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, গ্লুকোজকে ভেঙে। আর ভাঙা মানেই হচ্ছে কি হচ্ছে, এটা ব্রেকডাউন। আর ব্রেকডাউন মানেই তাকে কি বলবো, ক্যাটাবলিজম। তাহলে রেসপিরেশনটাই জিনিসটাই হচ্ছে ক্যাটাবলিজম, গোটা প্রসেসটাই যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্যাটাবলিজম। কিন্তু এই রেসপিরেশনের মধ্যে যে পাথওয়ে আছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তখন গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে লিং রিঅ্যাকশন, অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল, তখন তাকে আমরা বলছি ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল। ঠিক আছে, কিন্তু এই টিসিএ সাইকেল হওয়ার সময় কিন্তু কিছু কি তৈরি হয়, কিছু প্রোডাক্ট কিন্তু তৈরি হয়। কীরকম, ক্রেবস সাইকেলের সময় যখন ইন্টারমিডিয়েট যে সাবস্ট্রেটগুলো পেয়েছিলাম, ইন্টারমিডিয়েট সাবস্ট্রেট বলতে যেমন হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, মনে পড়ছে, তারপরে হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, মনে পড়ছে আলফা কিটো গ্লুটারেট। ঠিক আছে, এই আলফা কিটো গ্লুটারেট এইসব পদার্থ। তারপরে হচ্ছে মেন যে সাবস্ট্রেটটা, যে অ্যাসিটাইল কোয়ে না হলে ক্রেবস সাইকেল ঢুকবে না, যে মেন সাবস্ট্রেটটা হচ্ছে এই অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, তাহলে এই অ্যাসিটাইল কোয়ে থেকে কি তৈরি হয় জানো, এই অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের ফর্মেশন কোথায় হতে থাকে, কোথায় হয়,
অ্যাসিটাইল কোয়ে থেকে। তাহলে হচ্ছে না অ্যাসিটাইল কোয়ে আমাদের কিছু ফর্ম করছে, তো ফর্মেশন হচ্ছে কিছু, যেটা হচ্ছে অ্যানাবলিজম। আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে যেমন তৈরি হয় কি পিরিমিডিন, ঠিক আছে, পিরিমিডিন ফর্মেশন হয় বা সিনথিস হয়ে থাকে, ঠিক আছে। তা পিরিমিডিন সে আমরা পড়েছিলাম না নিউক্লিওটাইডের ক্ষেত্রে বায়োমলিকুলসে, যে পিরিমিডিন হচ্ছে কি থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন, আর পিউরিনের মধ্যে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন। সেই পিরিমিডিন যেটা তৈরি হয় সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড থেকে। আর আলফা কিটোগ্লুটারেট হচ্ছে সেইখান থেকে প্রোটিন সিনথিস হয়ে থাকে, ঠিক আছে, প্রোটিন সিনথিস হয়। তাহলে সিনথিস মানেই হচ্ছে অ্যানাবলিজম, ঠিক আছে। আর গোটা প্রক্রিয়াটা এই গ্লুকোজকে যে আলটিমেট যে ভাঙছে, কমপ্লিট অক্সিডেশন হচ্ছে, সেটা ক্রেবস সাইকেলের থ্রুতেই হবে। কারণ এইখান থেকে কি তৈরি করবে, এইখান থেকেই তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হবে। এমনিতে তো ইতিহাসে তো জল তৈরি হচ্ছিল, এখানেও সেই জল তৈরি হবে। কেননা আবার গ্লুকোজের সময়ও কিন্তু গ্লুকোজ থেকে পারবিক অ্যাসিডের সময়ও জল তৈরি হচ্ছে, যেগুলো বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে। কেন গ্লুকোজকে ভেঙে আলটিমেট আমাকে কার্বন ডাইঅক্সাইড আর জলই পাবো। কিন্তু সেই সাথে যে ইন্টারমিডিয়েট যে প্রোডাক্টগুলো পাচ্ছি, এগুলো যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ক্রেবস সাইকেলের, এইখান থেকে কিছু আবার ম্যাটেরিয়াল আবার প্রোডাক্ট আবার তৈরি হচ্ছে, যেমন হচ্ছে পিরিমিডিন, ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে প্রোটিন। ওই জন্যই টিসিএস সাইকেলকে আমরা কি বলছি, অ্যাম্ফিবলিক পাথওয়ে। কেন দুটো ঘটনাই চলতে থাকে, তাই দুটো মেটাবলিজমই চলে, অ্যানাবলিজম ক্যাটাবলিজম, এই কারণে এটাকে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়, ঠিক আছে। দেখো আমি যে গ্লুকোজের কথা বলছি, গ্লুকোজ ভেঙে 38টা এটিপি তৈরি করলো, ঠিক আছে। তো শুধুমাত্র গ্লুকোজ থেকে কি আমরা কি এনার্জি পাই, আর কোনো খাবার থেকে এনার্জি পাই না? মানে গ্লুকোজ তো কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, ঠিক আছে। তা আর কোন কোন খাবার থেকে আমরা এনার্জি পেতে পারি? আমাদের প্রধানত 3টে খাবার থেকে আমরা এটিপি পাই, ঠিক আছে। যেমন হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে পড়লাম গ্লুকোজটা, সেরকমই প্রোটিন থেকে আমরা এনার্জি পাই, আবার ফ্যাট থেকে এনার্জি পাই, ফ্যাট বা লিপিড, ঠিক আছে। আবার কিছু অর্গানিক অ্যাসিড আছে, সেই অর্গানিক অ্যাসিড থেকেও আমরা কিন্তু এটিপি পেয়ে থাকি। কিন্তু মূল বা প্রধান বা মেন যে খাবার থেকে পাই সেটা হচ্ছে এই 3টে থেকে, ফ্যাট, কার্বোহাইড্রেট আর প্রোটিন, ঠিক আছে। আর যেটা আমরা অলরেডি গ্লুকোজ পড়ছি, সেই গ্লুকোজ কার মধ্যে পড়ে, কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। তাহলে আমরা 3টে জায়গা থেকে আমরা খাবার পাই, ঠিক আছে। একটা হচ্ছে ফ্যাট, ঠিক আছে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে প্রোটিন। এই 3টে যে খাবার আমাদের, যে আমরা যে খাবার খাই ডেলিকার খাবার, তার এই 3টে প্রোডাক্ট কিন্তু থাকেই থাকে আমাদের খাবারের তালিকায়, ঠিক আছে। তো আমরা এই যে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কি পড়েছিলাম, গ্লুকোজ পড়েছিলাম, তাই না। গ্লুকোজ, এই গ্লুকোজের জায়গাতে হতে পারে সেটা হচ্ছে ফ্রুক্টোজ হতে পারে, ঠিক আছে, ফ্রুক্টোজ, তারপরে হচ্ছে তোমার গ্যালাক্টোজ, তারপরে হচ্ছে সুক্রোজ, ঠিক আছে। এইগুলো খাবার হতে পারে, ঠিক আছে। এই খাবারগুলো ভেঙে কি তৈরি হয়, আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্যে এন্টার করে, ঠিক আছে। যেমন আমরা গ্লুকোজ ভেঙে আমরা কি পেয়েছিলাম, গ্লুকোজ 6 ফসফেট পেয়েছিলাম। তাহলে গ্লুকোজ 6 ফসফেট কয়েকটা মেটাবলিক পাথওয়ে ভেঙে কি হয়েছিল, তাহলে যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি ছিল। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ঠিক আছে, দুটো পাথওয়েতে ভেঙে যায়। এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে। আর একটা কনভার্ট হয় গ্লিসালডিহাইড 3 ফসফেট, এই দুটো প্রোডাক্টে কনভার্ট হয়। তারপরে এরা আবার একটা সিরিজ দিয়ে প্রসেসের মাধ্যমে এসে ওরা কি তৈরি করে, পাইরুভিক অ্যাসিড তৈরি করে, তাই না। পাইরুভিক অ্যাসিড তৈরি করে, এই পাইরুভিক অ্যাসিড কি তৈরি করে, অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে। আর এই অ্যাসিটাইল কোয়ে আবার কোথায় এন্টার করে, ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করে, এটা করে, ঠিক আছে। তাহলে এই পাথওয়েটা আমরা তো এমনি অলরেডি আমরা ক্রেবস সাইকেলের মধ্যে দেখেছিলাম, ক্রেবস সাইকেল, গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল, একটা গ্লুকোজ ভেঙে কীভাবে ক্রেবস সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে তারপরে সেই বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি করেছিল, জল আর কার্বন ডাইঅক্সাইড,
ঠিক আছে, বাই প্রোডাক্ট হিসেবে কার্বন, আর সেই সাথে কি তৈরি করবে, এনার্জি, সেই সাথে তৈরি করবে এনার্জি, সেই এনার্জিটা কি, এটিপি, এনার্জি তৈরি করছে। ঠিক আছে, তাহলে এটা শুধুমাত্র কার্বোহাইড্রেটকে ভেঙে আমরা এই প্রসেসটা করছি, তাহলে ফ্যাট আর প্রোটিন ভেঙে সেটা করে না, অবশ্যই। তাহলে ফ্যাট যেটা আছে, ফ্যাট আবার দুটো অংশে ভাগ হয়ে যায়, ফ্যাট আবার দুটো জিনিস নিয়ে তৈরি। ঠিক আছে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, আর একটা লাগে গ্লিসারল, এই গ্লিসারল। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে তৈরি হয় ফ্যাট। এই গ্লিসারলটা ডাইরেক্ট কোথায় এন্টার করে, ডাইরেক্ট এন্টার করে এই ডাইহাইড্রো অ্যাসিটন ফসফেটের মধ্যে এন্টার করে, নিয়ে এই এন্টার করে কোথায় যায়, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, কেন এরা একে অপরে এক্সচেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিছু এনজাইম আছে এক্সচেঞ্জ হতে পারে, তাই এই ডাইহাইড্রো অ্যাসিটন ফসফেট কোথায় গেল, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ঠিক আছে, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট যেমন এখান থেকে পাইরুভিক অ্যাসিড করছি, এইরকম গ্লিসারলডিহাইড কোথায় যাবে, আগে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করবে, অনেকগুলো পাথওয়ের মধ্যে দিয়ে যায় ওরা। ঠিক আছে, ডাইহাইড্রো অ্যাসিডন ফসফেটও কিন্তু ডাইরেক্ট পাইরুভিক অ্যাসিডে যেতে পারে, কিন্তু এ যায় না, এ কিসে কনভার্ট করে, গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট করে, তারপরে কি তৈরি করে, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল হয়ে তারপর হচ্ছে ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করে। তাহলে এই যে ফ্যাট আছে, গ্লিসারল কোথায় এন্টার করছে, ডাইহাইড্রো অ্যাসিডন ফসফেট, তারপর হচ্ছে গ্লিসারল 3 ফসফেট, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল হয়ে তারপরে আবার আলটিমেট আবার ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকছে। আর আমাদের এই যে ইয়েটা যেটা আছে ফ্যাটি অ্যাসিডটা ডাইরেক্ট কোথায় এন্টার করে, অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড ভেঙে তোমার তৈরি করে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে আবার কোথায় এন্টার করবে, ক্রেবস সাইকেলের মধ্যে। আর প্রোটিন কি করে, প্রোটিন ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কেন, অ্যামাইনো অ্যাসিড দিয়েই কিন্তু প্রোটিন তৈরি হয়, ওই জন্য বলা হয় পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড ইজ কল প্রোটিন, কেন প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর এই অ্যামাইনো অ্যাসিড যেটা তৈরি হলো, সেই অ্যামাইনো অ্যাসিড এন্টার করে ফার্স্ট কোথায়, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে আবার অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে আবার ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করে, নিয়ে আবার সেই জল, কার্বন ডাইঅক্সাইড আর এনার্জি তৈরি করে। তাহলে প্রত্যেকটার আলটিমেট কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, সব হচ্ছে ক্রেবস সাইকেলের মধ্যে দিয়ে এন্টার করছে। ঠিক আছে, মানে ক্রেবস সাইকেলে ঢুকছে আলটিমেট ফাইনাল, যেখানে এন্টার করছে যে সাইকেলটা, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল, এবং এর থ্রুতেই এটিপি তৈরি হয়। সবাই কিন্তু কি তৈরি করছে, এনার্জি তৈরি করছে, প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো আর ফ্যাট বলো, সবাই কিন্তু এই তিনটে খাবার থেকে মেনলি আমাদের শক্তি পায়। এবং প্রত্যেকটা দেখছো, প্রত্যেকটা সবার সাথে একটা ইন্টার কানেক্টেড, প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, ফ্যাট বলো, সবাই কিন্তু সেই গিয়েই আলটিমেট একটা সবারই সাথে ইন্টারলিঙ্ক আছে, এবং সেখানে আলটিমেট পৌঁছাচ্ছে ক্রেবস সাইকেলে, এবং সেখানে এনার্জি আর বাই প্রোডাক্ট হিসেবে জল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এবারে আমরা দেখব ফার্মেন্টেশন। ঠিক আছে, ফার্মেন্টেশন দেখো ক্লাস 11-এ পড়েছো তোমরা, মানে যেটাকে বাংলাতে বলা হয় সন্ধান প্রক্রিয়া। ঠিক আছে, এই ফার্মেন্টেশনকে বলা হয় সন্ধান প্রক্রিয়া বাংলাতে। ঠিক আছে, এই ফার্মেন্টেশন একটা হচ্ছে অ্যানারোবিক প্রসেস। অ্যানারোবিক প্রসেস মানে যেখানে অক্সিজেন কাজ করবে না, অক্সিজেন যদি না থাকে তাহলে কিভাবে গ্লুকোজ তার অক্সিডেশন হয়ে কি প্রোডাক্টে বানায়, সেটা আমরা পড়বো আজকের এই ফার্মেন্টেশন। ঠিক আছে, দেখো ফার্মেন্টেশন আমি কি বললাম, একটা হচ্ছে অ্যানারোবিক একটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, অ্যানারোবিক প্রসেস, এই অ্যানারোবিক প্রসেস বলতে যেখানে কি হয়, অক্সিজেন অ্যাবসেন্ট, when অক্সিজেন ইজ অ্যাবসেন্ট, অক্সিজেন অ্যাবসেন্ট দেখা গেলে তাহলে কি প্রক্রিয়াটা চলতে থাকে বা কোন প্রসেসটা চলে, সেটা হচ্ছে ফার্মেন্টেশন। ঠিক আছে, তাহলে ফার্মেন্টেশনে কি হয়, তাহলে দেখো যে গ্লুকোজ আমরা দেখেছিলাম, যে গ্লুকোজ নিয়েছিলাম, ঠিক আছে, যে গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, এই গ্লুকোজ থেকে তৈরি হয়েছিল পাইরুভিক অ্যাসিড, আর এই পাইরুভিক অ্যাসিড হওয়ার পরে ঠিক আছে কি তৈরি হয়েছিল, দুটো এটিপি আর দুটো NADH2, রাইট, এই গ্লুকোজ থেকে তৈরি হয়েছিল। এরপরে যদি গ্লুকোজ এই যে পাইরুভিক অ্যাসিড হওয়ার পরে যদি অক্সিজেন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ও এই পাইরুভিক অ্যাসিড ক্রেবস সাইকেলে এন্টার করতে পারবে না, মানে অ্যারোবিক রেসপিরেশন কন্টিনিউ করতে পারবে না, কেন অক্সিজেন থাকবে তবেই কিন্তু পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল থেকে ইটিএস সাইকেল চলবে, তাই না। কিন্তু যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে তাহলে যে প্রসেসটা চলবে সেটা হচ্ছে ফার্মেন্টেশন।
এই ফার্মেন্টেশনের সময় পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হবে? এই পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের অ্যাবসেন্সে দুটো প্রোডাক্টে কনভার্ট হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন। ঠিক আছে, যেটাকে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, একটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন, ঠিক আছে? যেটাকে বাংলাতে বলা হয় ল্যাকটিক সন্ধান প্রক্রিয়া, আর এটা হচ্ছে কোহল সন্ধান প্রক্রিয়া, ঠিক আছে? তো ফার্স্ট আমরা এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন করব, আর সেকেন্ড আমরা কিন্তু এই অ্যালকোহল ফার্মেন্টেশনটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে চলো ফার্স্ট আমরা ল্যাকটিক অ্যাসিড তৈরি করব কি করে। তাহলে ফার্মেন্টেশন আমরা ফার্স্ট যে প্রসেসটা পড়বো সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ঠিক আছে? কি করে হয় ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন? যে গ্লুকোজ আমরা দেখেছিলাম, গ্লুকোজ, ঠিক আছে, সেই গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়েছিল? পাইরুভিক অ্যাসিড, ঠিক? এই পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় কতগুলো এটিপি তৈরি হয়েছিল? আমরা ডাইরেক্ট এটিপি জানি, দুটো এটিপি তৈরি হয়েছিল, ঠিক? আর দুটো এনএডি প্লাস থেকে কি হয়েছিল? দুটো NADH2 এই প্রোডাক্টে কনভার্ট হয়েছিল। আর এইটাই আমরা ক্রেবস ইটিএসে গিয়ে তিনটা করে এটিপি পেয়েছিলাম NADH2 থেকে, ঠিক আছে? বেশ, এইবারে যদি এই যে ফার্মেন্টেশন মানেই হচ্ছে অক্সিজেন অ্যাবসেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে অক্সিজেন অ্যানারোবিক্যালি এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? এইবারে যদি অক্সিজেন যদি না থাকে তাহলে পাইরুভিক অ্যাসিড কনভার্ট হয়ে যায় একটা স্পেশাল একটা স্ট্রাকচারে, ঠিক আছে? সেই স্পেশাল স্ট্রাকচারটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায় যদি অক্সিজেন যদি অ্যাবসেন্ট থাকে। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিডকে করার জন্য, এই পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড করার জন্য একটা স্পেশাল একটা এনজাইম থাকে, এই এনজাইমটা হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। এই এনজাইমটা সাহায্য করে, ঠিক আছে? আর কি করে? এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, তখন একটা রিডিউসিং এজেন্ট দরকার, ঠিক আছে, যে এই পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করবে। কাকে দরকার? এই রিডিউসিং এজেন্টকে। এই রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে একটা, সেটা হচ্ছে কি NADH2। এইটা হচ্ছে একটা রিডিউসিং একটা মলিকুল, ঠিক আছে? এই যে রিডিউসিং মলিকুল এইটা কিসে কনভার্ট করে? একে অক্সিডাইজ করে, NADH2 অক্সিডাইজড হয়ে NAD+ কনভার্ট হয়, ঠিক আছে? কেননা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হতে গেলে ওকে একটা রিডিউসিং এজেন্ট পেতে হবে, লাগবে, সেটা হচ্ছে NADH2। কিন্তু এই NADH2 পাবে কোথায়? এই NADH2 পাবে এই যে আমাদের NADH2 তৈরি হয়েছিল যখন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এই NADH2 এইখানে ওকে কাজে লাগায়, এইখান থেকে নেয়, নিয়ে NAD কি তৈরি করে? NAD+, ঠিক আছে? এইবারে একটা পাইরুভিক থেকে একটা, কেন আমাদের কতগুলো হয়েছিল? একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, তা দুটো পাইরুভিক অ্যাসিড থেকে তাহলে দুটো ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, আর দুটো ল্যাকটিক অ্যাসিডের জন্য দুটো আমাদের রিডিউসিং এজেন্ট দরকার, NADH2, আর তারপরে দুটো NAD+ আবার কাজে লাগবে। আবার এই NAD+ কোথায় গিয়ে আবার কাজ করবে? আবার NAD+ যখন ফ্রি হয়ে যাবে তখন আবার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় তখন আবার NAD+ কাজিয়ে NADH2 তৈরি হবে। কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড চলার সময়, ঠিক আছে, যে NADH2টা তৈরি হয়েছিল, যেটা আমরা অ্যারোবিক সাইকেলে গিয়ে বা ইটিএসে গিয়ে এইখান থেকে আমরা দুটো NADH2 থেকে 6টে এটিপি পেতাম, কিন্তু সেইটা আর পাচ্ছি না। তাহলে ল্যাকটিক অ্যাসিড সাইকেল, এই যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের সময় অনলি কি পাচ্ছি? দুটো এটিপি পাচ্ছি। মানে যদি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে আমরা অনলি কি পাচ্ছি? দুটো এটিপি। এখানে কিন্তু কোনো
আমরা NADH2 পাচ্ছি না, নো NADH2, এখানে শুধু অনলি দুটো এটিপি পড়ছি। ঠিক আছে, তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিড এই পাইরুভিক অ্যাসিড যখন অক্সিজেন থাকছে না, তাহলে এই ল্যাকটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে কেফ সাইকেল ইটিএস এর মধ্যে পার্থের মধ্যে যাবেই না। ঠিক আছে, তাহলে ও সরাসরি ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে। কখন হয়? যখন অক্সিজেন অ্যাবসেন্ট হয়। ঠিক আছে, আর এই যে প্রক্রিয়াটা চললে কোথায় অকার্স ইন, কোথায় ঘটে? ল্যাক্টোবেসিলাস যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার মধ্যে এই প্রক্রিয়াটা চলে, এই ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়ার মধ্যে। আমরা জানি ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায়? দইয়ে থাকে না? দুধ থেকে দই বানাতে এই ল্যাক্টোবেসিলাস কাজে লাগে। এই ব্যাকটেরিয়ার মধ্যে কি হয়? এই প্রক্রিয়াটা চলতে থাকে। ঠিক আছে, এই কি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আর কি আমাদের শরীরে হয় না? হ্যাঁ, আমাদের শরীরেও হয়ে থাকে। কখন হয়? যখন আমরা এক্সেসিভ এক্সারসাইজ করি, এক্সেসিভ রানিং করব, ঠিক আছে, বা ম্যারাথন দৌড় করব, বা যে কোনো ধরনের হার্ডওয়ার্ক যদি করি, আমাদের বডি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বেশি হয়ে থাকে, তখন আমাদের বডিতে অক্সিজেন কমে গেলে তখন কি হয়? এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। ঠিক আছে, কেন? আমাদের কি হয়? যখন আমাদের কোনো ওয়ার্ক করব, ঠিক আছে, এক্সারসাইজ বা যে ধরনের কোনো ধরনের রানিং করছি না কেন, তখন কি হয়? আমাদের এনার্জি দরকার। এক জায়গা থেকে অনেক, আমি যে এই বোর্ড ওয়ার্ক করছি, আমার একটা হাতের কি আছে, এখানে আমার কি এনার্জি লাগছে, সেই এনার্জি কোথা থেকে আসছে? এটিপি। ঠিক আছে, আর এটিপি যদি লাগে সেটা গ্লুকোজ থেকে আসে, তাই না? সেই গ্লুকোজ এটিপি প্রোভাইড করছে। এইবারে যদি, আর আমরা জানি অক্সিজেন যদি না থাকে তাহলে এই গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করবে না, কেন এই পাইরুভিক অ্যাসিড কোথায় ঢুকবে? ক্রেবস সাইকেলে ঢুকবে। আর যদি অক্সিজেন যদি না থাকে তাহলে পাইরুভিক অ্যাসিড ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করবে না, ইটিএস চলবে না, তখন এটিপি তৈরি হবে না। তাহলে কি হবে? সেই ক্ষেত্রে এই অ্যানারোবিক প্রক্রিয়াটা চলতে থাকে, ফার্মেন্টেশন প্রক্রিয়াটা চলতে থাকে। ঠিক আছে, তো এই জন্যই আমাদের যখন হেভি এক্সারসাইজ যদি আমি করে থাকি, তাহলে আমাদের মাসেলে পেন শুরু হয়। কেন পেন শুরু হয়? এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের জন্য আমাদের এই মাসেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। ঠিক আছে, কারণ যখন বেশি আমরা এক্সারসাইজ করি তখন অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, আর অক্সিজেনের ডিমান্ড যদি পূরণ না করতে পারে তখন কি হয়? এই পাইরুভিক অ্যাসিড থেকে অনলি দুটো এটিপি তৈরি করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, অক্সিজেন না থাকলে তো এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, কেন এ তো যেতে পারবে না ক্রেবস সাইকেলের মধ্যে। তখন কিছু না থাকার থেকে কিছু তো থাকা ভালো, তখন এই দুটো এটিপি তৈরি করে। যদি বলে আমাদের অক্সিজেন নাই, হ্যাঁ, আমি তাহলে গ্লুকোজ ভাঙবো কেন? আরে যদি কিছুটা তো এটিপি তৈরি হবে, সে কিছুটা এটিপি মানে হচ্ছে এই দুটো এটিপি তৈরি করতে পারলেও আমাদের যথেষ্ট, আমাদের তো কিছু তো কাজে লাগতে পারবে। যখন অ্যানারোবিক্যালি চললেও, মানে অক্সিজেন অ্যাবসেন্সে চললেও কিছু না থাকার থেকে তো কিছু থাকা ভালো। তাই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডের সময় শুধু অনলি আমাদের দুটো এটিপি তৈরি করছে। ঠিক আছে, আর তাহলে আমি কি বললাম? শুধুমাত্র ল্যাক্টোবেসিলাসের মধ্যে হয় না, আর একটা জায়গাতে কোথায় হয়? আমাদের মাসেল সেলের মধ্যে এই ফর্মেশন চলতে থাকে। কখন থাকে? যখন অক্সিজেন অ্যাবসেন্ট থাকে, তখন এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এইখানে বললাম যে মাত্র দুটো এটিপি, এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মধ্যে দুটো এটিপি কাজে লাগে। কেন? এইখানে যে দুটো NADH2 তৈরি হচ্ছে, সেই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের জন্য এই দুটো NADH2 এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের জন্য কাজে লেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা একবার স্ট্রাকচারটাও যদি দেখিনি, যেমন পাইরুভিক অ্যাসিডের যেমন স্ট্রাকচার আমরা আগেও দেখেছি, কি থাকে? CH3 C+O COOH। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের রাসায়নিক গঠন। আর কারণ পাইরুভিক অ্যাসিডের, পাইরুভিক অ্যাসিডে। আর ল্যাকটিক অ্যাসিডের কি হচ্ছে? CH3 C+O COH আর C+H। তাহলে এইখানে কি হলো দেখো তো, এখানে যে কিটো গ্রুপ ছিল, ঠিক আছে, এখানে অ্যালকোহলে পরিণত হলো। ঠিক আছে, গ্রুপটা দেখো চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা, এটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিডের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন গেল। এবারে আমরা অ্যালকোহল ফার্মেন্টেশন দেখি। দেখো, এই অ্যালকোহল ফার্মেন্টেশনের জন্য আমরা ল্যাকটিক অ্যাসিড পড়লাম। এবারে অ্যালকোহল ফার্মেন্টেশনের জন্য যে অর্গানিজমটা করতে দায়ী করে, মানে এই অ্যালকোহল ফর্ম করে, ঠিক আছে, যে অর্গানিজমের মধ্যে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ইস্ট। ঠিক আছে, এই ইস্ট হচ্ছে একটা ফাঙ্গি, ঠিক আছে। এই ইস্টের আবার সায়েন্টিফিক নেমও আছে, কি নাম? স্যাকারোমাইসিস সেরিফেসি।
এইটা হচ্ছে তার সাইন্টিফিক নেম। ঠিক আছে, এই ইস্টটাই আমরা দেখলাম ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন একটা ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, আর এই অ্যালকোহল ফার্মেন্টেশন কার মধ্যে হয়? ইস্টের মধ্যে হয়। ঠিক আছে, ইস্টের মধ্যে দেখা যায়। তো এটা তো হয় কি, এটা তো হয় যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছিল, ঠিক আছে, যে পাইরুভিক অ্যাসিড দেখলাম না, পাইরুভিক অ্যাসিড তৈরি, কোথা থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? আমাদের গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তাই না? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এই গ্লুকোজ, আর গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় কি তৈরি হয়? দুটো NAD+ থেকে দুটো NADH তৈরি হয়েছিল। ঠিক একইভাবে আর কি তৈরি হয়েছিল? দুটো ATP। ঠিক, বেশ। এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছে এই অ্যালকোহল ফার্মেন্টেশনের মাধ্যমে, দেখো এবারে এই যে অ্যালকোহল ফার্মেন্টেশনের সময় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, যদি এবারে আবার এখানে যদি অক্সিজেন যদি অ্যাবসেন্ট থাকে, অক্সিজেন যদি না থাকে, তাহলে কি হয়? এই যে পাইরুভিক অ্যাসিডটা কনভার্ট হয়ে যায় আলাদা একটা প্রোডাক্টে, তার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। তার নাম কি? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, এতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু আগেই আমরা দেখলাম এই পাইরুভিক অ্যাসিডের কী ছিল কম্পোজিশন? H3 C++O COOH। আর অ্যাসিটালডিহাইডের কি হয়েছে? CH3 C++OH। এরপর কি হয়েছে? এইখানে দেখো C++OH ছিল, ঠিক আছে, এখানে COOH ছিল, এখানে শুধুমাত্র H। এখানে কি হয়েছে? COO মানে হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে এখান থেকে কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে তাকে কি বলা হয়? মানে ডি মানে নাই, এই ঘটনাকে বলা হয় ডিকার্বক্সিলেশন, মানে হচ্ছে অক্সিজেন বেরিয়ে গেছে। তার জন্য এখানে একটা এনজাইম, স্পেশাল একটা এনজাইম লাগে, তার নাম হচ্ছে কি? পাইরুভেট ডিকার্বক্সিলেজ। এই এনজাইমটার থ্রুতে কি হচ্ছে? একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। ঠিক আছে, যেহেতু কটা গ্লুকোজ ছিল, কটা মানে একটা গ্লুকোজ থেকে কটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? দুটো। তাহলে এইখানে কটা কার্বন ডাইঅক্সাইড বেরোবে? দুটো বেরিয়ে যাবে। কটা অ্যাসিটালডিহাইড তৈরি হবে? দুটো অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, আর এই অ্যাসিটালডিহাইড আবার কনভার্ট হয়ে যাবে, এই অ্যাসিটালডিহাইড কনভার্ট হবে আলাদা একটা প্রোডাক্ট যার নাম হচ্ছে ইথানল, মানে হচ্ছে অ্যালকোহল, একটা ইথানলে তৈরি হবে। ঠিক আছে, আর এই ইথানল তৈরি হওয়ার সময় এখানে যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। আর এই প্রক্রিয়াটাকে খুব তাড়াতাড়ি করার জন্য একটা কোফ্যাক্টর লাগে, সেই কোফ্যাক্টরটা হচ্ছে Zn2+। ঠিক আছে, মানে জিঙ্ক লাগে। ঠিক আছে, আর এই অ্যাসিডের তাহলে কতগুলো তৈরি হবে? দুটো অ্যালকোহল তৈরি করবে, ইথানল তৈরি করবে, কারণ দুটো পাইরুভিক অ্যাসিড থেকে দুটো অ্যাসিটালডিহাইড, দুটো অ্যাসিটালডিহাইড থেকে দুটো ইথানল তৈরি করবে। আর এই ইথানলের সংকেত কী হবে? CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল। ঠিক, এইবার কিন্তু এই অ্যাসিটালডিহাইড থেকে আবার ইথানল তৈরি করার জন্য এখানেও একটা রিডিউসিং এজেন্ট লাগবে। সেই রিডিউসিং এজেন্টটা কে? সেই রিডিউসিং এজেন্টটা হচ্ছে তোমার NADH2। ঠিক আছে, এই NADH2 অক্সিডাইজড হয়ে কি তৈরি করবে? NAD+। ঠিক আছে, এ কি হলো? এর অক্সিডেশন হলো। ঠিক আছে, অক্সিডেশন হয়ে NAD+। কিন্তু কতগুলো হবে? কতগুলো হবে মানে এখানে দুটো অ্যাসিটাল থেকে দুটো ইথানল, তাহলে এইখানে দুটো কি লাগবে? NADH2 লাগবে। ঠিক আছে, আর এই NADH2 কোথা থেকে পেলো? এই NADH2 এই যে দেখো, এই NADH2টা এইখানে কাজে লাগাচ্ছে। তাহলে আবার কিন্তু এইখানেও অ্যালকোহল ফার্মেন্টেশনের সময়ও কিন্তু এই গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় দুটো NADH2 তৈরি হয়েছিল, সেই NADH2 কিন্তু আবার এখানে ইউটিলাইজ বা ব্যবহার হয়ে যাচ্ছে। যে কখন? ইথানল তৈরি করে, মানে অ্যালকোহল তৈরি করার সময় আবার এই দুটো ইউটিলাইজ হয়ে যাচ্ছে, দুটো NADH2। তাহলে আলটিমেট পড়ে রয়েছে কি এনার্জি? দুটো ATP।
তাহলে এইখানে অ্যালকোহল ফার্মেন্টেশনের সময় কি হচ্ছে, অনলি 2 ATP তৈরি করছে আর 2 কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারলো এই অ্যালকোহল ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিডে দেখলাম না যে কোথাও কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। এখানে কার্বন কেন হচ্ছে দেখো, এখানে COO ছিল, ঠিক আছে, OH ছিল, আর এখানে OH একটা বেরিয়ে গেছে, তাই এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, তাই 2 পাইরুভিক অ্যাসিড আছে বলে 2 কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখানে কিন্তু রিলিজ করে বা বেরিয়ে গেছে। আর এই ক্ষেত্রে এই অ্যালকোহল ফার্মেন্টেশনের এই ইস্ট কি করে, এই যে অ্যালকোহল তৈরি করছে না, এই অ্যালকোহল তৈরি করার সময়, ঠিক আছে, এইখান থেকে এই যে এটিপি বা CO2 তো তৈরি হলো, তাছাড়া এই ইস্ট থেকে আমরা পাই অনেক ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, অনেক ইন্ডাস্ট্রিতে বিয়ার, ওয়াইন এইগুলো তৈরি করতে হেল্প করে, ঠিক আছে, বিয়ার, তারপর হচ্ছে ওয়াইন, অ্যালকোহল, এইসব তৈরিতে এই ইস্টকে কাজে লাগে, ঠিক আছে। এইসব ইন্ডাস্ট্রিতে এই ইস্টকে কাজে লাগিয়ে বিয়ার, ওয়াইন, অ্যালকোহল তৈরি করে এইসব ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। আর আরেকটা কথা, এই ইস্ট যদি এই যে ইস্টের কথা বলছি, এ তো কী করে, অ্যালকোহল ফরমেন্ট করে। অ্যালকোহল যখন ফরমেশন করছে, এ যদি 30% অ্যালকোহল যদি কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, এর উপরে যদি হয়ে যায়, অ্যালকোহল যদি এই ইস্টের যে প্রোডাকশনটা যদি 30% অ্যালকোহল কনসেন্ট্রেশনটা, ঠিক আছে, কনসেন্ট্রেশনটা যদি বেড়ে যায়, তাহলে এই ইস্টটা কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে। এই ইস্টটা কি হবে, মারা যাবে। এটা কেন মারা যাবে, কারণ 30%-এর উপরে হয়ে গেলে, অ্যালকোহল কনসেন্ট্রেশন বেশি হয়ে গেলে ইস্টের ক্ষেত্রে এই অ্যালকোহল পয়জন হিসেবে কাজ করে, ঠিক আছে, পয়জনাস হয়ে যায়। তার জন্য কি হয়, এই ইস্টটা মারা যেতে পারে। 13% যদি অ্যালকোহল কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, ইস্ট যদি প্রোডাকশন করে, সেখানে ওই ইস্ট থাকবে, তবেই তো অ্যালকোহল ফর্মেশন হবে। আর ওই ইস্টের ক্ষেত্রেই ওই অ্যালকোহলটাই কিন্তু ওদের ক্ষেত্রে বিপরীত হিসেবে কাজ করতে পারে, যদি 13% অ্যালকোহলে যদি বেশি হয়ে যায়, ঠিক আছে। আরেকটা কথা, ঠিক আছে, এটা তো বুঝলাম। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন, এই যে অ্যালকোহল ফার্মেন্টেশন, ঠিক আছে, এই যে ল্যাকটিক অ্যাসিড যেটা তৈরি করার সময়, আর হচ্ছে অ্যালকোহল এই যে ফার্মেন্টেশনটা হচ্ছে, এই দুটো ফার্মেন্টেশনে এনসিইআরটি বলছে, কেন এক্ষেত্রে কটা এটিপি পাচ্ছি, 2। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশনের মধ্যে, মানে হচ্ছে ফার্মেন্টেশনের সময় আমরা অনলি 2 এটিপি পাচ্ছি, অনলি 2, ঠিক আছে। তাহলে অ্যারোবিক রেসপিরেশনের সময় যেখানে আমরা 38টা এটিপি পাচ্ছিলাম, 38 এটিপি, সেখানে ফার্মেন্টেশনের মাধ্যমে শুধুমাত্র 2 এটিপি পাচ্ছি, ঠিক আছে। কেন, তো এইখানে গ্লুকোজের কিন্তু পার্সিয়াল বা ইনকমপ্লিট কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে বা ব্রেকডাউন করছে, এই কারণে মাত্র 2 এটিপি এখানে তৈরি করতে পারছে ফার্মেন্টেশনের সময়। গ্লুকোজটা পুরোপুরি কিন্তু কমপ্লিট অক্সিডেশন হচ্ছে না, তাই না। তাহলে যেখানে আমরা 38টা এটিপি পাচ্ছিলাম কমপ্লিট অক্সিডেশনের সময়, মানে অ্যারোবিক রেসপিরেশনের সময়, যেখানে আমি অ্যানারোবিক রেসপিরেশন মানে যে অক্সিজেনের অ্যাবসেন্সে, সেখানে মাত্র 2 এটিপি পাচ্ছি। কোথায় 2, কোথায় 38টা এটিপি। তাহলে ওই জন্য এনসিইআরটি বলছে এই ফার্মেন্টেশনের সময় আমাদের যে এনার্জি রিলিজ করে, সেটা হচ্ছে লেস দেন 7%। এটা হচ্ছে এনসিইআরটি বলছে, সেটা আমরা প্রুভ করেও দেখিয়ে দিই, ঠিক আছে। কীরকম দেখো, যেমন যদি আমরা দেখি 2 এটিপি তৈরি হচ্ছে ফার্মেন্টেশনের সময়, আর 38টা এটিপি তৈরি করছে আমাদের অ্যারোবিক রেসপিরেশনের সময়, মানে অক্সিজেন যখন প্রেজেন্ট থাকে। সেইখানে যদি আমি 100 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, 100 দিয়ে যদি গুণ করি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের কত হবে বলো, তোমরা করো এই ইকুয়েশনটা, দেখো কত পাচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে 5.26 এই পার্সেন্টে পাচ্ছি, ঠিক আছে, বা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 5% সেখানে আমরা এনার্জি রিলিজ করতে পারি। এই এনার্জিটা পাচ্ছি যেটা হচ্ছে জাস্ট মাত্র 5%, ঠিক আছে। এটা তো প্রুভ করতে পারলাম, তাই না। কিন্তু এনসিইআরটিতে তোমাদের এটা বলছে, এইটাই তোমাদেরকে মনে রাখতে, লেস দেন হচ্ছে 7% এনার্জি প্রোডাকশন হচ্ছে। কেননা এইখানে মাত্র তাহলে 2 এটিপি পাচ্ছি, আর অ্যারোবিক রেসপিরেশনে আমরা টোটাল 38টা এটিপি পাচ্ছি, ঠিক আছে। সেই 38টা এটিপি হচ্ছে এইটা। তাহলে কোথায় আমাদের 38টা, কোথায় হচ্ছে 2, তাহলে পার্সেন্টেজটা দেখছো। তাহলে ওই জন্যই এই অ্যানারোবিক রেসপিরেশন মানে ফার্মেন্টেশনে মাত্র হচ্ছে আমাদের
লেস দেন 7% কিন্তু আমরা এনার্জি প্রোডাকশন করতে পারছি। এই 7% হচ্ছে, এটা হচ্ছে এনার্জি, এই ফার্মেন্টেশনের সময় এই এনার্জি প্রোডাকশন করতে পারছে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার ফার্মেন্টেশন। এবার লাস্ট যে টপিকটা আমাদের পড়ে আছে সেটা হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট। ঠিক আছে, আমরা শ্বসনের অনুপাত দেখব। এবারে দেখি আমরা রেসপিরেটরি কোশেন্ট। ঠিক আছে, যেটাকে শর্টে কি বলা হয়, আর কিউ, শর্টে বলা হয় আর কিউ। তাহলে এই আর কিউ মানে কি, এই আর কিউ মানে বা রেসপিরেটরি কোশেন্ট মানেটা হচ্ছে কি বলা হয়, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ইভলভ বাই ভলিউম অফ অক্সিজেন কনজিউম মানে কতটা আমরা অক্সিজেন কনজিউম করেছি বা নিয়েছি, আর সেই অক্সিজেন নেওয়ার পরে কত কার্বন ডাইঅক্সাইড ইভলভ করেছি, মানে হচ্ছে রিলিজ করেছি। আমরা ব্রিদিংয়ের সাহায্যেই তো অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড বার করি। অক্সিজেন কেন নিই, কেননা আমাদের যে রেসপিরেটরি সাবস্ট্রেটগুলো আছে, যেমন আমরা পড়লাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো রেসপিরেটরি সাবস্ট্রেট, যেখান থেকে ভেঙে আমাদের এটিপি পাচ্ছি আর বাই প্রোডাক্ট হিসেবে জল এবং কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। সেই কার্বন ডাইঅক্সাইড যে ইভলভ হচ্ছে, মানে তৈরি হচ্ছে আমাদের বডিতে, কতগুলো অক্সিজেন নিলে কতগুলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারছি, সেই যে রেশিওটাকেই বলা হয় আর কিউ ভ্যালু বা আর কিউ রেশিও। ঠিক আছে, বা শোষণ অনুপাত। ঠিক আছে, সেইটাই হচ্ছে তোমার কি আর কিউ ভ্যালু। তাহলে কি, যদি আমি গ্লুকোজের যদি আর কিউ ভ্যালু, আমরা যেহেতু গ্লুকোজ থেকেই পড়ছি, গ্লুকোজকে ভাঙছি, গ্লাইকোলাইসিস করছি, তারপরে ক্রেবস সাইকেল করলাম, তারপরে ইটিএস পড়ছি, তাহলে এক অণু গ্লুকোজ, এই এক অণু গ্লুকোজ, এই যে গ্লুকোজ আছে, এই এক অণু গ্লুকোজ মানে যে কি, এর সংকেত কি, C6H12O6। কতগুলো কার্বন আছে, কতগুলো কার্বন আছে, 6টা কার্বন আছে। ঠিক আছে, এই এই যে কার্বন মানে এক অণু যে গ্লুকোজ নিচ্ছি, এই এক অণু গ্লুকোজ কতগুলো অক্সিজেন নেই, 6টা অক্সিজেন নেই। এই গ্লুকোজকে ভাঙতে কতগুলো অক্সিজেন নেই, একটা গ্লুকোজ ভাঙতে 6টা অক্সিজেন নেই। ঠিক আছে, এই 6টা অক্সিজেন নেওয়ার পরে কি তৈরি করে, 6টা CO2 তৈরি করে, আর 6টা H2O তৈরি করে, জল তৈরি করে, আর হচ্ছে সঙ্গে পাচ্ছি এনার্জি। সেই এনার্জিটা কি ফর্মে থাকে, এটিপি ফর্মে। কতগুলো, একটা গ্লুকোজ ভেঙে কতগুলো এটিপি পায়, 38টা এটিপি পায়। ঠিক আছে, সেই এনার্জিটা হচ্ছে। তাহলে এখানে আমরা শুধুমাত্র আর কিউ ভ্যালু জানতে চাইছি। আর কিউ ভ্যালু, গ্লুকোজের যদি আর কিউ ভ্যালু আমরা যদি জানতে চাই, তাহলে আর কিউ ভ্যালু কত হবে গ্লুকোজের, ভালো করে দেখো তো, কতগুলো অক্সিজেন লাগছে, আমরা কনজিউম কতগুলো অক্সিজেন করছি, 6টা, আর কতগুলো কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছি, বার করছি কটা, 6টা। তাহলে 6/6 মানে 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারছে, 6টা কার্বন ডাইঅক্সাইড কনজিউম করছি, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে না, কত হচ্ছে, তাহলে গ্লুকোজের আর কিউ ভ্যালু কত, 1। ঠিক আছে, সেই রকমই প্রোটিন, ফ্যাট যদি দেখি, যেমন হচ্ছে প্রোটিনের, ঠিক আছে, প্রোটিনের যেমন আর কিউ ভ্যালু মনে রাখবে, এর আর কিউ ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে 0.9। ঠিক আছে, মানে হচ্ছে লেস দেন 1 টাকার গ্লুকোজের, আর প্রোটিনে হচ্ছে লেস দেন 1টা হচ্ছে প্রোটিনের। ঠিক আছে, আর যদি ফ্যাট দেখি, ফ্যাট হচ্ছে 0.7, এটাও হচ্ছে লেস দেন 1। তাছাড়া কিছু অর্গানিক অ্যাসিড আছে, ঠিক আছে, তারাও কিন্তু অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড বার করে, তাদেরও আর কিউ ভ্যালু হয়। ঠিক আছে, যেমন আমি কিছু অর্গানিক মলিকুল দেখি, অর্গানিক অ্যাসিড, এই অর্গানিক অ্যাসিডের মধ্যে যেমন দুটো পড়ব, যেমন হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর একটা যদি দেখি অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এই ম্যালিক অ্যাসিডের আর কিউ ভ্যালু হচ্ছে 1.3, মানে হচ্ছে এটা হচ্ছে মোর দেন 1। ঠিক আছে, আর মানে হচ্ছে বেশি, ঠিক আছে, 1-এর। আর অক্সালিক অ্যাসিডে হচ্ছে 4, এটাও হচ্ছে 1-এর বেশি। ঠিক আছে, তো এইটা যেহেতু আমাদের এনসিইআরটিতে নেই অর্গানিক ইয়েটা, তাই জন্য এইটা পড়ার দরকার নেই। ঠিক আছে, এই জায়গায় ওটা তো তোমাদের কিন্তু এনসিইআরটিতে যেটা দেওয়া আছে, কি নাম, আমাদের গ্লুকোজের আর কিউ ভ্যালু, ফ্যাটের আর কিউ ভ্যালু, আর হচ্ছে তোমার প্রোটিনের আর কিউ ভ্যালু। আরেকটা আর কিউ ভ্যালু আমি বলি, যেটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশনের সময়।
অ্যানারোবিক রেসপিরেশন, এটারও জেনে রাখো। দেখো অ্যানারোবিক রেসপিরেশনের সময় কি হয়, অক্সিজেন থাকে, অক্সিজেনের অ্যাবসেন্সে কাজ করে, তাই না? যেমন ফার্মেন্টেশন দেখলাম, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর অ্যালকোহল ফার্মেন্টেশন, দুটোর ক্ষেত্রেই দেখলাম কি এই অ্যালকোহল ফার্মেন্টেশন আর ল্যাকটিক ফার্মেন্টেশনের মাধ্যমে অক্সিজেন কিন্তু অক্সিজেন লাগেই না, ঠিক আছে, অক্সিজেনের অ্যাবসেন্সও হয়। তাহলে কিন্তু অক্সিজেন লাগছে না, কিন্তু অ্যালকোহল ফার্মেন্টেশনে দেখলাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি দেখছি যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কিন্তু অক্সিজেন নেই, অক্সিজেন হচ্ছে জিরো, অক্সিজেন কিন্তু নেই, জিরো। তার জন্য এর আরকিউ ভ্যালু কি নাম, অ্যারোবিক রেসপিরেশনের যে আরকিউ ভ্যালু সেইটা হয় কি ইনফিনিটিভ, ঠিক আছে, এটাকে বলা হয় ইনফাইনাইট। এর যে ভ্যালুটা হচ্ছে আরকিউ ভ্যালু হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে ইনফাইনাইট, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আরকিউ ভ্যালু প্রোটিনের মনে রাখো, ফ্যাটের, গ্লুকোজের, আর হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে ইনফাইনাইট, আর কিছু অর্গানিক অ্যাসিড আছে তাদের মধ্যে এগুলো দেখা যায়, ঠিক আছে। এইবার তো এইখানে তো আমরা তো রেসপিরেশন শেষ করলাম, রেসপিরেটরি যে রেসপিরেশন ইন প্লান্টের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে গেল এই লেকচারের থ্রুতে, ঠিক আছে। তো এই লেকচার যে যতগুলো পড়িয়েছি সেগুলোকে তোমরা বারবার রিভিশন করো, টেক্সটটা ভালো করে পড়ো, ঠিক আছে, এবং তোমরা কি কোশ্চিন প্র্যাকটিস করবে, ঠিক আছে, সব মিলে একদম তৈরি হয়ে থাকবে, ঠিক আছে। আর এই যে ভিডিও বা এই লেকচার থ্রুতে যদি কোনো ধরো তোমাদের কোনো অসুবিধা বা ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমায়, ঠিক আছে, কোনো কোশ্চিন বা ডাউট হলে। আর হ্যাঁ, যদি লেকচারের থ্রুতে তোমরা যদি কোনো কিছু বেনিফিট পাচ্ছ অবশ্যই তোমরা এই লেকচারগুলোকে বা আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। চলো।